আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নবিলা হাসান। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতার আদর্শ। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাচনে, ৭ই মার্চ নির্বাচনে এবং ৭ই জুনও নির্বাসিত হয়ে যায়। ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে। ৬ দফা বাস্তবায়নে ডাকা হরতালে পুলিশ ও ইপিআরের গুলিতে ১১ জন নিহত হওয়ার পর ৬ দফা হয়ে ওঠে বাঙালির মুক্তিসনদ। ইতিহাসবিদ ও অর্থনীতিবিদদের মতে ৬ দফার মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মনে বিদ্রোহ এবং স্বাধীনতার বীজ বপন করেন বঙ্গবন্ধু। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইসি। ৬ দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এতই গুরুত্বপূর্ণ যে একে মেঘনা কাটা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের এই আন্দোলনই পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। ৬ ফেব্রুয়ারি পত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হয়। ফলে নিজেই ৬ ফেব্রুয়ারি ওই সম্মেলন বর্জন করেন। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ই জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। ঢাকা ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি স্থানে শহীদ হয় ১১ জন। এরপর ৬ দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ। এই দুই অঞ্চলের মধ্যে যে বৈষম্য এবং দুই অঞ্চলে যে পাকিস্তানের উপনিবেশবাদী নীতির কারণে যে আপনার দুই অর্থনীতি গড়ে উঠেছিল, সেই দুই অর্থনীতির তত্ত্ব তো তৈরি করেছিলেন অর্থনীতিবিদরা। সেই তত্ত্বেরই রাজনৈতিক পরিভাষা দিয়েছিলেন বঙ্গবন্ধু। ৬ দফার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে অবিসংবাদিত নেতায় পরিণত হন বলে মনে করেন বিশ্লেষকরা। অঙ্গরাজ্যগুলো করবে, ওটা কেন্দ্রের কোনো কিছু করার নাই, এবং কেন্দ্রকে একটা অংশ দেবে কেন্দ্র পরিচালনা করার জন্যে। তারপরে ব্যবসা বাণিজ্য যেগুলো আন্তর্জাতিক ব্যবসা, সেটা যে দেশের রপ্তানি, সেই যে অঙ্গরাজ্যের রপ্তানি সেই অঙ্গরাজ্যেরই মালিকানায় থাকবে সেটা। তো কাজে এটা অর্থনীতি। সেখানে আবার বলা হয়েছিল যে দুটো কারেন্সি হতে পারে, আর একটা যদি হয় তাহলে হিসাব আলাদা রাখতে হবে। ৬ দফা আন্দোলনের মাধ্যমেই বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের শোষণ ও অর্থনৈতিক বৈষম্যের চিত্র মানুষের কাছে তুলে ধরতে পারায় পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের সব স্তরের মানুষ। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।
2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবের পরদিনই বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্য। প্রতি বছর বাজেট ঘোষণার পরপর বেশ কিছু পণ্য ও সেবার দামের পরিবর্তন ঘটতে দেখা যায়। বাজেট প্রস্তাবনায় পরবর্তী অর্থ বছরের জন্য কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তন আনা হয় বলে দামের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যায়। তবে এবারের চিত্র ভিন্ন। সবজি, পেঁয়াজ, রসুন, ডিমের দাম রয়েছে অপরিবর্তিত, আর বিপরীতে যেসব পণ্যে নতুন করে শুল্ক আগের চেয়ে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সহকর্মী শাকিলা করিম আর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। শাকিলা, প্রস্তাবিত বাজেটের ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাব কোনটা বাজারে বেশি লক্ষ্য করা যাচ্ছে জানাবেন। জি নাবিলা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব, আমি যদি একটু বলতে যাই যে গত এক সপ্তাহ আগে যে দাম ছিল বাজারে পণ্যের, এক সপ্তাহ পরে কিন্তু অনেক বেশি দাম লক্ষ্য করা যাচ্ছে এবং বেশিরভাগ ক্রেতারা কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করছেন। কেননা আপনাকে একটু জানিয়ে রাখি, এখন যেহেতু শীতকাল পরবর্তী, যেহেতু গরমকাল চলে আসছে, আমাদের দেশীয় উৎপাদিত পেঁয়াজ আমাদের দেশের বাজারে থাকবে এবং পেঁয়াজের দাম কিন্তু আসলে কোনোভাবেই 40 থেকে 50 টাকার উপরে ওঠার কথা না, যেমনটি ক্রেতারা বলছেন। সেই পেঁয়াজ কিন্তু বাজারে আজকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং রসুনের কেজি বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 230 টাকা। তো এভাবে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা বাজারের কথা যদি আপনাকে একটু বলতে যাই, কাঁচা বাজার তো আসলে গতকালকে তুলনায় আজকে এত বেশি বেড়েছে। প্রত্যেকটা সবজির দাম কিন্তু 10 থেকে 20 টাকা করে বেড়েছে এবং আপনাকে যদি একটু বলি কাঁকরোলের বিষয়ে, কাঁকরোল কিন্তু 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এবং ঝিঙা 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো যেহেতু এই যে সবজিগুলো সেঞ্চুরি হাঁকাচ্ছে এবং এর পাশাপাশি অন্যান্য সবজিরাও কিন্তু পিছিয়ে নেই, তো বাজারের এই যে অবস্থা এবং বাজেট পরবর্তী বাজারের যে দাম পণ্যের যে একটা উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে, এই অবস্থায় আসলে ক্রেতারা কি বলছেন আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাইবো আপনার কাছে যে গতকালকে তো বাজেট হলো এবং বাজেট পরবর্তী আজকে বাজারে আপনি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন এবং আপনার কাছে সব মিলে কি মনে হচ্ছে এবারে বাজারটা কেমন হয়েছে? আমি যদি সবজির দাম বলি, গত সপ্তাহে আমি বাজার করেছি, তো গত সপ্তাহ থেকে আজকে যে প্রাইস আমি দেখতেছি মোটামুটি 1.5 টাইমস অন অ্যান অ্যাভারেজে সবগুলোতেই বাড়ছে। কেন বাড়ছে তারা খুব একটা গ্রহণযোগ্য কোনো কিছু বলতেছে না, সরবরাহ কম বলতেছে, বা তারা যেখান থেকে কিনতেছে সেখানে দাম বাড়ছে। তারা কেন বাড়াইছে কোনো ব্যাখ্যা নাই। তারা বলতেছে আমাদের দাম বাড়ছে, আমরা দাম বেশি দামে বিক্রি করতেছি। একটা জিনিস আমি বলতে চাই, আজকের বাজারের হিসেবে গতকালকে একটা ইম্প্যাক্ট হতে পারে যে এই যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে কিছু জায়গায় ট্যাক্সের ইম্প্যাক্ট পড়েছে বেশি, ফুলিং স্টেশন, তারপরে লুবেলের দাম, এগুলো তো ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ার কারণে অবভিয়াসলি প্রোডাক্টের কস্টও বাড়বে, কারণ ট্রান্সপোর্টেশন কস্টের তো একটা ইম্প্যাক্ট থাকে, তো সেটার ইম্প্যাক্ট একটা না আছে। আর আমি অ্যাজ এ চাকরিজীবী প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, একটা জিনিস আমার খুবই আমি মর্মাহত হয়েছি অনেস্টলি স্পিকিং, যে আমার আর্নিংয়ের একটা স্ল্যাবের পরে যে সর্বোচ্চ আমি 30% হারে আমাকে ট্যাক্স দিতে হবে, যেখানে আমি দেখছি যে কালো টাকার উপরে সেটাকে সাদা করার জন্য আরও লোয়ার রেটে ট্যাক্স দিয়ে সেটা করতে বলছে। তো এইটা আমি মনে করি আমরা যারা চাকরি করি এবং ট্রান্সপারেন্ট ওয়েতে ইনকাম করে ট্যাক্স দিই অ্যাট সোর্সে, তাদের জন্য এটা খুবই অন্যায় হয়েছে। কারণ আরও একটা জিনিস আমি বলতে পারি, আমার যেটা মনে হয় যে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে বেশি করার না করে ট্যাক্সের আওতাটা বাড়ানো দরকার। আমি পার্সোনালি স্পিকিং, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যারা আমার থেকে বেশি ইনকাম করে, কিন্তু আমি দেখছি এন্ড অফ দ্য ইয়ার তারা কিন্তু খুব কম ট্যাক্স পে করে। আপনি যেমনটি শুনছিলেন নাবিলা, ক্রেতাদের যে অসন্তোষ এবং বাজেট নিয়ে তাদের যে মতামত সেটা কিন্তু জানালাম আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করেছি এবং আপনাকে দর্শকদের এই মুহূর্তে আমি আসলে নিয়ে যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকের বাজার দর সম্পর্কে একটু জানাবেন। জি শাকিলা, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজেট পরবর্তী বাজার দরের কথা বলে থাকি, আসলে এই চট্টগ্রামের বাজেট পরবর্তী পণ্যগুলো কিন্তু বাড়তে শুরু করেছে, যেগুলো কিন্তু আগে থেকে বাড়তি সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং যেগুলো কিন্তু আসলে কমার কথা সেগুলো কিন্তু আসলে কোনোভাবেই কমছে না। যেহেতু আগে থেকে সেগুলো বাড়তি আছে, সুতরাং এগুলি আসলে কমার কোনো সুযোগ নেই এবং যেগুলো কিন্তু আসলে
বাড়বে বলছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আমি যদি বলে থাকি আসলে সিগারেটের কথা, যে সিগারেট আসলে 18 টাকার বিক্রি হতো সেই সিগারেট এখন বিক্রি হচ্ছে 25 টাকাতে, এবং যেই জর্দার উপরে প্রভাব পড়েছে এবং সেই সাথে ইলেকট্রনিক্স পণ্যগুলির উপরেও কিন্তু প্রভাব পড়েছে। ধীরে ধীরে কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগের থেকে কিন্তু আসলে ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে গতকালকে ব্যবসায়ীরা, এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করেছেন এই বাজেটে কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্যের উপরে। তবে বাজেট পরবর্তীতে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথেই দেশি পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা, ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে 90 টাকা, আদা বিক্রি হচ্ছে 295 টাকা, রসুন বিক্রি হচ্ছে 205 টাকা থেকে 200। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাজেটে কিন্তু নিত্যপণ্যের কোনো প্রভাব পড়েনি, বরং কিন্তু বেড়েই চলছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেই সাথে ভোগ্যপণ্যের কথা যদি বলে থাকি, আসলে ভোগ্যপণ্য কিন্তু আসলে এমনি তো বাড়তি আছে, কোনোভাবে কিন্তু কমছে না। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন বাজেটে আসলে তাদের জন্য কি দিয়েছে। দেখা যাচ্ছে যে বাজেটে কোনো কিছু সাধারণ পাবলিকের জন্য দেওয়া হয় নাই বলে তারা অভিযোগ করেছেন। তবে যেই পণ্যগুলো কমার কথা সেই পণ্যগুলো কিন্তু আগে থেকে যেহেতু দাম বৃদ্ধি, কবে নাগাদ আসলে এই সমস্ত পণ্যের দাম কমবে সেটাও বোঝা যাচ্ছে না। আর যে পণ্যগুলোর দাম বাড়বে বলা হয়েছে সেগুলো কিন্তু গতকালকে থেকে কিন্তু বাড়িয়ে দিয়েছেন এখানকার যারা সাধারণ ব্যবসায়ী। তবে সাধারণ যারা ক্রেতা আছে তারা, সাধারণ জনগণ এবং যারা ক্রেতা আছে তারা বলছেন এই বাজেট কিন্তু আসলে সাধারণ লোকের জন্য আসে নাই বলে মনে করছেন। এই বাজেট ব্যবসায়ীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে বলে তারা অভিযোগ করেছেন। এই ছিল নাবিলা আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। ঈদুল আজহার তারিখ নির্ধারণের সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আর 15 জুন পবিত্র আরাফাত দিবস। টি-20 বিশ্বকাপের সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে এই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেটে 159 রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে 3 উইকেটের বিনিময়ে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে 159 রান। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানে যুক্তরাষ্ট্রের দেয়া 19 রানের জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেটে 13 রান করে পাকিস্তান। আরেক ম্যাচে নামিবিয়াতে 5 উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে 9 উইকেটে 155 রান করে নামিবিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেটে 157 রান করে জয় তুলে নেয় স্কটল্যান্ড। এদিকে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। শনিবার সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ হারে শান্ত সাকিবরা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। তবে সেসব হতাশার কথা বলে প্রথম ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। এদিকে টি-20 বিশ্ব আসরে লঙ্কানদের বিপক্ষে 2 দেখায় প্রতিবারই হেরেছে টিম টাইগার্স। ওই ম্যাচেও তারই প্রতিফলন ঘটাতে চায় শ্রীলঙ্কা। অন্যদিকে আজ বিশ্বকাপের একমাত্র ম্যাচে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। রাত 8:30টায় শুরু হবে লড়াই। দশা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বৈরা নদীর তীর ঘেঁষা ভাতকুড়া মুসুদ্দি গ্রামীণ সড়কের। দিন দিন সড়কটি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে নদীতে। দিনে এই রাস্তায় ঝুঁকি নিয়ে যানবাহন চললেও রাতে ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় সড়কটির সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে দ্রুতই এটি মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মৌসুমী রহমান। পাকা রাস্তার প্রায় অর্ধেক অংশই চলে গেছে নদীগর্ভে। হাজারো মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাতকুড়া মুসুদ্দিন সড়কটিতে দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে চলছে এলাকার মানুষ। বড় যানবাহন তো দূরের কথা, বাইক সহ পথচারীরাও আতঙ্কে থাকেন। বহুবার এই সড়কে দুর্ঘটনা ঘটলেও সংস্কারের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিক করে না তো, এদিকে যে কয়েকদিন আগে অ্যাকশন হইলো, আবার মনে করেন টেকা দেয়, এই যে অন্য মানুষেরা টেকা দেয়, ভ্যানালা অর্ডারওয়ালা টেকা দেয়, আস্থা বান্ধা নাকি। মানে দ্রুত যেন কাজটা
হয়, এর জন্য সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, তো এখানে ভাঙ্গা যখন তখন বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। নদী ভাঙনটা আস্তে আস্তে এইদিকে চলে আসতেছে, সেটার মেরামতটাও আগে আমার মনে হয় যে বেশি জরুরি দরকার। পাড়টা যদি ভাঙে যদি এদিকে চলে আসে, এই এলাকার মানুষেরও সমস্যা হচ্ছে। কয়েকদিন পর পরে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, মানে রাস্তায় নদীতে নিতে নিতে অল্প একটু রাস্তা আছে, একটা গাড়ি যদি দোপায় খাদে বা নদীতে পড়ে যায় বিরাট ধরনের ক্ষতি হবে। এই রাস্তাটা আমরা নতুনে করার জন্য আমরা অনুরোধ করছি। রাস্তাতে আমরা চলাফেরা করি, ভ্যান নিয়ে যান যায় না, কিন্তু রাস্তাটা কয়েক বছর যাবতই ভাঙছে। সরকারের তেমন একটা উদ্যোগ আমরা দেখি না, কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত যেন আমাদের রাস্তাটা মেরামত করে দেয়। মানুষের দুঃখ কষ্টে পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হলেও সময় মতো পাওয়া যায় না স্থানীয় জনপ্রতিনিধিদের। তবে ক্যামেরার সামনে দ্রুত সড়কটি সংস্কারের কথা জানালেন এই জনপ্রতিনিধি। রাস্তাটা টেন্ডার হয়েছে, আমাদের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বর্তমান এমপি রাস্তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং ইনশাল্লাহ রাস্তাটা অচিরে কাজ ধরবে। রাস্তাটি দ্রুত সংস্কার হলে দুর্ভোগ কমে আসবে এলাকার মানুষের। মৌসুমী রহমান, RTV। খননের অভাবে নাব্যতা হারিয়েছে নেত্রকোনার ছোট বড় 157টি নদী। আর নদী ভরাট হয়ে যাওয়ার প্রতি বছর আগাম বন্যার হুমকিতে হাওড়াঞ্চলের 41,000 হেক্টর জমির বোরো ফসল। জেলার কয়েকটি নদী খনন কাজ চললেও বেশিরভাগ নদী ফসলের মাঠে পরিণত হয়েছে। এসব নদী দখলমুক্ত করে খননের দাবি স্থানীয়দের। নেত্রকোনা সংবাদদাতা খান রাসেলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেখে বোঝার উপায় নেই, এক সময় এটি নদী ছিল। আগে নৌকা বড় লঞ্চ চললেও এখন নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। নেত্রকোনার পূর্ব ধলার সোয়াই নদী দখলে নিয়েছে স্থানীয়রা। তবে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সোয়াই নদীর 46 কিলোমিটার অংশ খননের কাজ শুরু হয়। নদীটির পূর্ব ধলার শ্যামবাজার এলাকায় স্থানীয়দের দখলে চলে যাওয়ায় বন্ধ রয়েছে খনন কাজ। কিছু ভূমিদস্যু বা ভূমি দখলকারী যারা আছে তারা সেটার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নদীর শেষ উৎপত্তি এবং শেষ যেহেতু মগরায়, মাঝখানের সিএস স্তরটা কিভাবে তৈরি হলো, সাধারণ জনগণ এটা কখনোই মেনে নিবে না। অনেকেই বলতেছে সিএস এর জায়গা বিআরএস এর জায়গা আর এর জায়গা, কিন্তু আমরা যতটুকু জানি যে নদীর নিজস্ব একটা কাগজ আছে। পরিবেশ রক্ষায় জেলার 25টি নদী খননের কাজ চলছে, পাশাপাশি আরো খননের কথা জানান জেলা প্রশাসক। এখানে যারা অবৈধ দখলকারী থাকে তারা আসলে তাদের চলে যেতে হয়, যখন খালটা খনন হয় সেই জায়গাগুলো ছেড়ে দিতে হয়। এতে করে আমাদের অবৈধ দখলকারীদের বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখল হওয়ার বিষয়টি স্বীকার করে খনন কাজ শেষ করার কথা জানান পাবুর এই কর্মকর্তা। জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছি, সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা অবৈধভাবে নদী বা খাল দখল করে রেখেছেন তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করা হবে। 205 কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার পূর্ব ধলায় 3টি নদী ও 12টি খাল খননের কাজ চলছে। জেলার সবকটি নদী খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। ভারতে লোকসভা নির্বাচন ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন রাহুল। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনকালীন গেল 23 মে মোদি জানিয়েছিলেন শেয়ার বাজারের সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছবে। এর আগে 13 মে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মানুষকে শেয়ার কেনার আহ্বান জানিয়েছিলেন অমিত শাহ। এসব কথায় প্রভাবিত হয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে ধরা খেয়েছেন বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগকারী। মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গেল সপ্তাহের এই অভিযানে কমপক্ষে 50 জন নিহত হয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে লড়াকু বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্যতম আরাকান আর্মির সমর্থকদের খুঁজছে গ্রামটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে গ্রামটিতে 2.5 দিন ত্রাসের মুখে ছিল মানুষজন। লোকজনকে চোখ বেঁধে মারধর করেছে সেনারা, গায়ে গরম পেট্রোল ঢেলেছে এবং গ্রামের বেশ কয়েকজনকে মূত্র পান করতেও বাধ্য করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও এক মেয়র নিহত হয়েছেন। নিহত ওই মেয়রের নাম ইয়াদ আল মাগারি। তিনি গাজার নুসেরাতের মেয়র ছিলেন। গাজার মিডিয়া অফিস নুসেরাতের মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। এদিকে গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলের লাগামহীন হামলা অব্যাহত রয়েছে। গেল 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 33 জন নিহত হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
রাজধানীতে অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন 2024 প্রতিযোগিতা। হাতিঝিলে ভোর 5টায় শুরু হয় এই প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের 3,500 দৌড়বিদ এতে অংশ নেয়। 3 ঘন্টা 40 মিনিটে 22 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা। সকাল 9টার দিকে হাতিঝিলে ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।